আমবাগানের সেইখানটা পাহাড়ের মতো গড়িয়ে নেমেছে, কাজেই ভূতটা একেবারে চাকার মতো তাড়াতাড়ি নেমে আসতে লাগলো। বিশু দেখলে এবার আর ভূতের হাত থেকে নিস্তার নেই, কারণ ভূতের মতো অত জোরে সে ছুটে পালাতে পারবে না। অগত্যা বিশু তার শেষ সম্বল লণ্ঠনটা তুলে ভূতকে লক্ষ্য করে খুব জোরে ছুঁড়ে মারলে। কিন্তু কি আশ্চর্য, লণ্ঠনের ঘা খেয়ে ভূতটা আর কিছু না বলে ও বাবা ভূতে মেরে ফেললে গো বলে খুব কেঁদে উঠল। বিশু হতভম্ব হয়ে গেল। এতক্ষণে তার মনের মধ্যে একটু সন্দেহ হলো, ভূতের গলার স্বরটা যেন নিতুর মতো। আচ্ছা, রামে মারলেও মারবে, রাবণে মারলেও মারবে, যক্ষী যদি পিছনে লাগে তো কেউ বাঁচাতে পারবে না। একবার কাছে কি দেখাই যাক না সত্যি নিতু কিনা। বিশু ছুটে গেল ভূতটার দিকে। নমস্কার, আমাদের ইউটিউব চ্যানেল গালভরা গপ্পে আপনাদের সকলকে স্বাগত। বাংলা সাহিত্যের বিভিন্ন সময় সাহিত্যিকদের রচনা দিয়ে সাজানো আমাদের এই চ্যানেল। এই চ্যানেলে আজকের নিবেদন শান্তা দেবীর লেখা একটি মজার ছোটদের গল্প আমবাগানের ভূত। শুনতে থাকুন গল্পটি। ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন বন্ধুদের সাথে, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করবার অনুরোধ রইল। বিশুদের বাড়ি একটা পুরনো আমবাগানের ধারে। গাছগুলো অর্ধেক এখন গিয়েছে মরে, আর বাকি অর্ধেকে তেমন ভালো ফল হয় না। গাছের তো আর তেমন যত্ন নেই, কাজেই রাজভোগ আম ক্রমশ কুলের আঁটির মতো হয়ে উঠেছে, তাও আবার টক আর পোকা ধরা। বাগানের মালিক কেউ নেই বললেই হয়, তবুও ত্রিসীমানায় কারোর ঘর বাড়ি বাঁধবার জো নেই। কারণ যে বুড়ো আমবাগান লাগিয়েছিল সে ছিল ভারী দুর্দান্ত লোক। বাগানের মধ্যে যার তার উৎপাত সে সহ্য করতে পারত না। মরবার দিন পর্যন্ত বাগান আগলেও সে নিশ্চিন্ত হতে পারেনি। যাবার সময় পাড়ার 10 জনকে ডেকে বলে গিয়েছিল, দেখো, আমি এই আমবাগানে জক হয়ে থাকবো। কেউ যদি বাগানের মাটি এক কোদাল কাটে কিংবা গাছের একটি ডালও ভাঙে তো তাকে আমি ডেকে নেব। পাড়ার যত দুষ্টু ছেলে ছিল সবাইকার মা মাসিরা ছেলেদের দিবা রাত্রি ওই বুড়োর গল্প শোনাতো। ভয়ে তাই ছেলেগুলো গরমের দিনে শুদ্ধ দুটো কাঁচা আম পাড়তে সাহস করতো না। ননির বাবা বলে যে ছেলেবেলায় একদিন ঠিক দুপুর বেলা ঝাঁ রোদ্দুরে কেউ কোথাও নেই দেখে সে আম পাড়তে গিয়েছিল। গোটা 25-30 আম ঢিল মেরে পেরে কুড়োবার জন্য যেই হেঁট হতে যাবে, অমনি পিছন থেকে তার চুলের টিকিটা ধরে বুড়ো ভূতটা যা টান দিলে, বাবা, অনেকগুলো চুল ছিঁড়ে গিয়েছিল। টানের চোটে শূন্যেও বোধহয় দুপা উঠে পড়েছিল। শত কষ্টে মাথা ঝাড়া দিয়ে টিকি ছাড়িয়ে ঘাড় যখন ঘোরালো, দেখলে 3 গজ লম্বা কালো হাত চুলটা ছিঁড়ে শোঁ করে ঝাঁকড়া গাছের পাতার মধ্যে লুকিয়ে গেল। সেদিন থেকে ও বাগানে আর একটা আমও সে পারেনি। তাছাড়া যখনই বাগান পার হয় মাথায় একটা গামছা বেঁধে যায়, কি জানি কখন আবার ভূতের হাতে টিকি বাঁধা পড়ে। পাকু নাপিতের মাসি বলে নদী থেকে জল আনতে একদিন তার সন্ধে হয়ে গেছিল, তাই তাড়াতাড়ি ওই পথেই ফিরছিল। পায়ের কাছে একটা আম পড়েছিল, লোভে পড়ে সেইটি মাত্র তুলেছিল, এমন সময় খড়খড়ে গলায় আকাশ চিরে কে তাড়া দিয়ে উঠল, কে রে, কে রে? প্রাণ নিয়ে পালাতে যাবে তাও কি রক্ষে আছে? ঝাঁকড়া ভালুকের মতো একটা মাথা, মুখ থেকে থু করে একটা ঢেলা ছুঁড়ে মারলে মাসির কপালটাও গেল কেটে, আর কলসিটাও ভেঙে টুকরো টুকরো। আজ পর্যন্ত আমবাগানের কাছ দিয়ে যখনই যায় কপালের শীতটা টনটন করে ওঠে। ভূতের নজরটা ঠিক ওইখানেই লেগে আছে, তাই মাসি লম্বা করে ঘুমটা টেনে ও পথে যায়। আমবাগানের পরে নাপিত পাড়া, তারপরে আর সব ভদ্রলোকের বাড়ি। রাত্রে বিশুদের বাড়ির আলো নিভিয়ে দিলে আমবাগানের অন্ধকারে ঘর বাড়ি আর কিচ্ছু দেখা যায় না। অতগুলো গাছ মাঝখানে পড়াতে নাপিত পাড়ার প্রদীপের আলো একেবারে আড়াল হয়ে যায়। অন্ধকারে বাইরে বেরোলে অনেক সময় মনে হতো বিশুদের বাড়িটাই বুঝি পৃথিবীর একমাত্র বাড়ি। আকাশের তারা ছাড়া পৃথিবীর কোথাও কোনো আলো আছে কল্পনা করাও শক্ত হতো।
পায়ের তলায় মাটি থেকে চারপাশে শাল ও আম গাছগুলির ডগা পর্যন্ত যেন বিরাট তুলিতে কাজল দিয়ে আগাগোড়া লম্বা লম্বা টান দিয়ে ঢেকে দিয়েছে। তার ভিতরে কোনো ফাঁক নেই, কোনো আলাদা নকশাও নেই। সেদিন নাপিত পাড়ার ওপারে গ্রামের ছেলেরা কালী পুজোয় একটা ভোজ দিচ্ছিল। যে কজন ছেলে সাইকেল চড়তে জানতো, দিন 15 ধরে পাড়ায় পাড়ায় সকাল সন্ধে চাঁদা তুলে বেড়ানো ছাড়া তাদের আর কোনো কাজ ছিল না। মানুষের উপর জুলুম করে যে যত বেশি আদায় করতে পেরেছে তার নাম তত বেশি। বিশু বেচারি স্বভাবতই একটু ভীতু, তাই এই গেঁয়ো দেশের পথে সাইকেল চড়তে তার ভরসা হয় না। পথগুলো ঠিক যেন ঝোঁকের পিঠের মতন থেকে থেকে উঁচু হয়ে উঠেছে, তারপরেই আবার নেমে সমান। কলকাতার পথে হয়তো শেখা যেতে পারে মনে করে বিশু একবার মামার বাড়িতে ছোট মামার সাইকেল ধার করে কালীতলায় শিক্ষানবিশি করার চেষ্টা করেছিল। কিন্তু পথে গাড়ি ঘোড়া, মোটর, ট্রাম, বাস, রিক্সা এবং তার উপর গরুর গাড়ির ভিড় দেখে বেচারার মাথা থেকে পা অব্দি টলতে শুরু করলো। এই পথে হেঁটে চলতেই তো মুহূর্তের মধ্যে 10 বার যমরাজের মুখ চোখের সামনে ভেসে ওঠে। সে এখানে সাইকেল চড়বে কি করে? কাজেই ওটা আর বেচারার শেখা হয়নি। তবে কালী পুজোর ভোজে সে খেটেছে যথেষ্ট। শতরঞ্চি, শামিয়ানা, গামলা, আসন এই সব সে নিজে জোগাড় করে দিয়েছিল। কিন্তু যথাকালে তার আবার হয়ে বসলো জ্বর। কাল তো সবে সে ভাত খেয়েছে, আজ আর কাজকর্ম কিচ্ছু করতে পারবে না, শুধু নেমন্তন্নটা খেয়ে আসবে। বন্ধু বান্ধব 10 জনের সঙ্গে একসঙ্গে দেখা হয়ে গল্প গাছা এই জায়গা ছাড়া আর কোথাও হয় না। আবার পুজোর সময় যে নতুন জামা জুতোগুলো করানো হয়েছিল সেগুলো তো বিজয়ার পরে মোটে পরাই হয়নি। সারাক্ষণই মন পড়ে থাকে সেগুলোর ওপর। কিন্তু মা খালি বলেন, যখন তখন ভালো জিনিসগুলো পরে ছিঁড়ে আর কালি মাখিয়ে নষ্ট করতে হবে না, নেমন্তন্নে পড়ে যাস এখন। কিন্তু নেমন্তন্ন কি ছাই পাড়া গায়ে চাইলেই পাওয়া যায়? কাপড় চোপড় কাজেই বাক্সের মধ্যে পড়ছে, আর ওগুলো না পড়ে তো বিশু ছাড়ছে না। কিন্তু বিপদের ওপর আর এক বিপদ। 2 ভাই মিলে নেমন্তন্নে যাবে বলে কথা ছিল। ইতিমধ্যে ছুটি দেখে ছোট ভাই নিতুকে মাসিমা ডেকে পাঠিয়েছিলেন তার বাগানে বেড়া বেঁধে দেবার জন্য। সে বলেছিল, দাদা বিকেলবেলা আমি ফিরে আসবো, তারপর দুজনে মিলে যাওয়া যাবে। এখন একলা যেতে আমার বড্ড ভয় করে। এদিকে সন্ধে হয়, তবু নিতুর দেখা নেই। মাসি ছুটির দিনে ছেলেটাকে পেয়ে প্রাণপণে খাটাচ্ছে আর কি। মা কখন থেকে বকছেন, ওই যা ছেলেটাকে আগ বাড়িয়ে নিয়ে আয়। দিদির বাড়িতে তো একটা মনীষী নেই যে সঙ্গে 2 পা করে আসবে। অন্ধকার হয়ে গেলে আজ আর ফেরা হবে না, নেমন্তন্ন খাওয়াও হবে না, তোকে মাঝরাত্রিরে একলা ফিরতে হবে। একলা নিমন্ত্রণে যাওয়া আর একলা ফিরে আসার ভয় বিশুর প্রাণে যথেষ্টই ছিল, কারণ মানুষটা সে স্বভাবতই ভীতু। কিন্তু কুড়েমিটাও নিতান্ত কম ছিল না। একসঙ্গে ভাইকে আনতে যাওয়া আবার নিমন্ত্রণের সাজসজ্জা করা নিতান্ত কি সহজ কাজ? অথচ না আনলেও নয়। নিতু ছেলেটা যে বিশুর চেয়ে ভীতু, তাকে সঙ্গে না আনলে আজ সে মোটেই ফিরবে না। অথচ এত অল্প সময় কি করে যে সব কাজ হয় তার ঠিক নেই। তবু বিকেল থেকেই মুখে সাবান ঘষে আর গিলে দিয়ে কাপড় কুচিয়ে বিশু তৈরি হচ্ছিল। মা ক্রমাগতই তাড়া দিচ্ছিলেন, ওরে চট করে সব সেরে নে, অন্ধকার ঘনিয়ে উঠেছে, তারপর আবার মেঘও করেছে, অমাবস্যা রাত্রে অত দূর যে যাবি শেষে তো পথ খুঁজে পাবি না। কিন্তু কে শোনে কার কথা? বিশুর জুতো পালিশ করা, অবাধ্য চুলকে বশ করা আর 1 সপ্তাহের অস্নানের ময়লাকে গা থেকে তোলা তো আর কম পরিশ্রমের কথা নয়। কাজেই দেরি যথেষ্টই হলো। শেষে সাজসজ্জা সেরে একটা লণ্ঠন আর একটা ছাতা নিয়ে বিশু যখন খিড়কির দরজা দিয়ে আমবাগানে বেরোলো, তখন সমস্ত আকাশ কালো মেঘে ঢেকে গিয়েছে। গাছের মাঝে মাঝের ফাঁকগুলিও এমন অন্ধকারে ভরাট যে মনে হয় প্রতি পায়ে পায়ে এই অন্ধকারে গায়ে হোঁচট খেয়ে পড়তে হবে। বিশু যেন তার লণ্ঠনের আলোর ফলা দিয়ে নিরেট অন্ধকারটাকে কাটতে কাটতে অগ্রসর হচ্ছিল। বাড়ির ভিতরে থাকতে সে বুঝতে পারেনি যে বাইরেটা এমন পাতালপুরীর মতো অন্ধকার হবে। কিন্তু এখন তো আর উপায় নেই, যা দেরি হবার হয়েও গিয়েছে। ভাইটাকে মাসির বাড়ি থেকে আনতে হবে, নেমন্তন্নটাও বাদ দেয়া চলে না কিছুতেই।
যা থাকে কপালে বলে বিশু এগোতে লাগলো। কিন্তু মনটা তার কিছুতেই নিশ্চিন্ত হতে পারছিল না। ননির বাবা আর পাকুর মাসির গল্প ছেলেবেলা থেকে শুনে শুনে যক্ষী বুড়োটার চেহারাটা তার মনে আঁকা হয়ে গিয়েছিল। ওই রাক্ষসে চেহারা নিয়ে এই অন্ধকার পথে একবার যদি দাঁত খিচিয়ে এসে সামনে দাঁড়ায়, তাহলে বাপ মায়ের নাম করবার আগেই তো দম আটকে প্রাণটি বেরিয়ে যাবে। ভয়ে ভয়ে অতি সন্তর্পণে পা ফেলে ফেলে বিশু এগোচ্ছিল, যেন তাদের পায়ের শব্দে যক্ষীর ঘুম না ভেঙে যায়। গরদের চাদরটাকেও মাঝপথে একবার ভালো করে পাগড়ির মতো করে বাঁধলে কি জানি কখন কোথা থেকে হাত বাড়িয়ে চুলে গোছা শুদ্ধ টান দেবে। ভূতের মর্জি তো বোঝা যায় না, যতই ভালো মানুষ হও ভূতের কুনজর পড়তে বাধে না। হাড় মুটকে যখন ধরবে তখন এত বড় নির্জন মাঠটাতে চেঁচালেও কেউ শুনতে পাবে না। বাড়ির ভিতর আলোর মধ্যে মায়ের হাসি ভরা চোখ দুটির সামনে এসব সাত রাজ্যের ভয় ভাবনা মোটেই মনে হয়নি। নইলে মায়ের আঁচল ছেলে কে আসতো ওই মরণের মুখে? ভাবতে ভাবতে বিশুর ভয়টাই ক্রমাগত বেড়ে চলতে লাগলো। এক পা বাড়ায় আর মনে হয় এইবার পায়ের তলার মাটি থেকে হয়তো ভূত উঠে আসবে। উপরের দিকে তাকিয়ে দেখে তারার আলোটি পর্যন্ত নেই। ভূতরা যেন কালো ডানা আর কালো চুল মেলে আকাশের কালো পর্যন্ত আড়াল করে দিয়েছে। এত অন্ধকারে কোনো দিকে তার তাকাতে সাহস হয় না। পিছনে তাকালে মনে হয় সারি সারি কালো ভূত যেন গায়ে গায়ে ঠাসাঠাসি করে পৃথিবীর সব আলো পাঁচিলের মতো আড়াল করে দিয়েছে। সামনে একটানা ছুললে মনে হয় পিছন থেকে এই যেন কারা 100টা লম্বা হাত বাড়িয়ে মাকড়সার জালের মতো তার সর্বাঙ্গ জড়িয়ে ধরবে। বেচারি কি করে, মুখটা নিচু করে নিঃশ্বাসের শব্দটুকু পর্যন্ত আটকে কোনো রকমে এগোতে লাগলো। আমবাগানের শেষ প্রান্তে দপ করে একটা আলো জ্বলে উঠল। প্রথমে বুকটা ধক করে উঠল, তবু বিশু ভাবলে, আহ বাঁচা গেল বাবা, কে একটা মানুষ আলো নিয়ে আসছে। এত অন্ধকারে একলা গাটা ছমছম করছিল। এবার একটু সাহসে ভর দিয়ে চটপট দুপা এগিয়ে যাওয়া যাবে। বিশু যথাসাধ্য লম্বা লম্বা পা ফেলে এগোতে আরম্ভ করলো। যেমন করেই হোক পরাণ নাপিতের বাড়ি পৌঁছতেই হবে। কিন্তু ও হরি, আলো তো ওপারে আর দেখা যায় না। কোথায় গেল সেটা? বেচারিকে নিতান্ত একলাই প্রাণ হাতে করে যেতে হবে, অন্ধকারে তাড়াতাড়ি এগোনেও যাবে না। কোষ্ঠী পাথরের গায়ে সোনার আঁচড়ের মতো আলোটা এক এক জায়গায় এক মুহূর্তের জন্য জ্বলে উঠল। বিশু তাকিয়ে দেখতে পেলে থামের মতো মোটা মোটা পা নিয়ে প্রকাণ্ড একটা 20 হাত লম্বা মানুষ লাঠিতে ভর দিয়ে দাঁড়িয়ে আছে। তার ঝাঁকড়া চুলওয়ালা মাথা আর দাড়ি ভর্তি মুখের দিকে ভালো করে তাকাবার আগেই দপ করে নিভে গেল আলোটা। মনে হলো সেই বিরাট মানুষটার একটা পা একটু নড়ে উঠল। একে আলে আর আলো না যক্ষের বাতি? বিশুর সমস্ত শরীরটা ভয়ে যেন বরফের মতো ঠান্ডা হয়ে আসতে লাগলো। কিন্তু ফিরে বাড়ি পালানোরও উপায় নেই। অনেকখানি সে এগিয়ে এসেছে, এখন বাড়িও হাতের কাছে নেই, নাপিত পাড়াও দূরে। যেদিকেই এগোতে যাবে সমান বিপদ। আহার নড়বার ক্ষমতাও যেন লোপ পেয়ে গেছিল। যদি ভূত হয় তবে কোন দিকে সে ঘাড়ে এসে পড়বে তার কোনো স্থিরতা নেই। দাঁড়িয়েই বিশু ভাবতে লাগলো এখন কি করা যেতে পারে। নিজের আলোটাও সে চাদর দিয়ে জড়িয়ে লুকিয়ে ফেললো, যাতে ভূতটা তাকে আলোর সাহায্যে অন্তত গ্রেফতার না করতে পারে। মার মুখখানা একবার মনে পড়লো। মা এসে কোলে তুলে নিলে আজ সে আবার ছোট্ট শিশুর মতো সব ভাবনা মার হাতে ছেড়ে দিতে পারত। ধূপ ধূপ ধূপ, একজোড়া ভারী পায়ের শব্দ বিশুর সব ভাবনা ঘুলিয়ে দিল। সেই বিরাট মানুষটার নিছক অন্ধকারে গড়া একজোড়া কালো পা বাতির আলো একটুখানি নড়তে দেখা গিয়েছিল। নিশ্চয়ই সেই পায়ের শব্দ ক্রমে এগিয়ে এগিয়ে আসছে। বিশু ভয় চোখ বুঝল, চোখে অমন মূর্তি সে কিছুতেই দেখতে পারবে না। কিন্তু আশ্চর্য, তার বন্ধ চোখের সামনে দিয়ে একটা নয় সেই সারি সারি কালো ভূত দাড়ি আর চুল নেড়ে নেড়ে হাঁটতে শুরু করলো।
দুই হাতে নিজের চোখ দুটো সে টিপে ধরলো, কিন্তু হায় কপাল, একজোড়া আগুনের চোখ যেন তার দুই চোখের উপর চেপে এসে বসলো। তার থেকে বিন্দু বিন্দু তারার মতো আগুন চারদিকে ছড়িয়ে পড়তে লাগলো। বিশু দুই চোখ চাপা দিয়ে ছুটতে লাগলো, কিন্তু ভূতটা নাছোড়বান্দা, সে বিকট সুরে আও বলে চিৎকার করে বোধহয় বিশুকেই ধরতে ছুটে আসতে লাগলো। এবার আর বিশুর নিস্তার নেই, নেমন্তন্ন খেতে গিয়ে শেষে ভূতের হাতে প্রাণটা দিতে হবে। বিশু আকাশ ফাটিয়ে একটা হাঁক দিল, সঙ্গে সঙ্গে আরো ভীষণ জোরে ছুট। তার চিৎকারে সমস্ত বাগানটা যেন কেঁপে উঠলো, দৌড়ে পায়ের তলার মাটি শুদ্ধ কাঁপছিল। কিন্তু ভূতটা এবার নতুন ফন্দি আবিষ্কার করেছে, তার পায়ে হাঁটা বন্ধ হয়ে গিয়েছে। বিশু বড় বড় চোখ করে দেখলো প্রকাণ্ড অন্ধকারে একটা পোঁটলা গড়াতে গড়াতে তার দিকে এগিয়ে আসছে। এক পাক গড়াচ্ছে আর একবার করে আও বলে চেঁচিয়ে উঠছে। ভূত যে কখনো এমন অদ্ভুত হতে পারে তা বিশু কোনোদিনও ভাবেনি। আমবাগানের সেইখানটা পাহাড়ের মতো গড়িয়ে নেমেছে, কাজেই ভূতটা একেবারে চাকার মতো তাড়াতাড়ি নেমে আসতে লাগলো। বিশু দেখলে এবার আর ভূতের হাত থেকে নিস্তার নেই, কারণ ভূতের মতো অত জোরে সে ছুটে পালাতে পারবে না। অগত্যা বিশু তার শেষ সম্বল লণ্ঠনটা তুলে ভূতকে লক্ষ্য করে খুব জোরে ছুঁড়ে মারলে। কিন্তু কি আশ্চর্য, লণ্ঠনে ঘা খেয়ে ভূতটা আর কিছু না বলে ও বাবা ভূতে মেরে ফেললে গো বলে খুব কেঁদে উঠল। বিশু হতভম্ব হয়ে গেল। এতক্ষণে তার মনের মধ্যে একটু সন্দেহ হলো, ভূতের গলার স্বরটা যেন নিতুর মতো। আচ্ছা, রামে মারলেও মারবে, রাবণে মারলেও মারবে, যক্ষী যদি পিছনে লাগে তো কেউ বাঁচাতে পারবে না। একবার কাছে কি দেখাই যাক না সত্যি নিতু কিনা। বিশু ছুটে গেল ভূতটার দিকে, কিন্তু সে আরো জোরে কাঁদতে আরম্ভ করেছে। ওগো যক্ষী মশাই, দোহাই তোমার, আমাকে মেরো না, আমি তোমার কিচ্ছু করিনি, শুধু নিজের বাড়ি যাচ্ছি। বিশু ভাবলো এ তো ভালো আপদ হলো দেখছি, আমি মরছিলাম যক্ষীর ভয়, আর বাঁদরটা কিনা আমাকেই যক্ষী ঠিক করলে। সে অন্ধকার হাতড়ে ভয়ে ভয়ে ভূতের গায়ে হাত দিয়ে বললে, ওরে নিতে, ভূত নয় রে বাঁদর, আমি বিশু তোর দাদা। নিতু বললে, যক্ষী মশাই, তুমি বুঝি জাদুবিদ্যা শিখেছিলে, ইচ্ছে হতেই অমনি আমার দাদা সেজে বসলে, দোহাই আমাকে খেও না। বিশু তার মাথায় একটা চাঁটি দিয়ে বললে, ফের যক্ষী যক্ষী করবি তো চাঁটি দিয়ে তো তালু উড়িয়ে দেবো। তোকে কে বলেছে আমি যক্ষী? নিতু এইবার কোনো রকমে উঠে বসে বললে, বাবা, অত বড় মাথা নিয়ে অন্ধকার আমবাগানে ভূত ছাড়া কি মানুষে বেড়ায়? তাছাড়া আলোটা যে যক্ষীর বাতির মতো একবার নিভছিল আর একবার জ্বলছিল। বিশু বললে, ভূত পাছে আমায় দেখে ফেলে, তাই তো আমি ভয়ে আলোটা থেকে থেকে আড়াল করছিলাম, তোর আলোটাও তো থেকে থেকে নিভে যাচ্ছিল। নিতু বললে, আমার মোটেই আলো ছিল না, একটা মোমবাতি পকেটে ছিল, খানিক জ্বলেই নিভে গেল। তা গাছের গোড়ায় বসে বসে বারবার দেশলাই দিয়ে সেটাকে জ্বালাতে চেষ্টা করছিলাম, কিন্তু কিছুতেই শেষ পর্যন্ত পারলাম না। হাওয়াতে বট গাছের চুড়িগুলো দুলছিল, পাতা নড়ছিল, সে কি মহা মুশকিল। বিশু বললে, তাই দেখে আমি ভাবলাম যক্ষী বুঝি জটা নাচছে, ঢের নেমন্তন্ন খাওয়া হয়েছে। বাবা, চল এবার দুজনে বাড়ি পালাই, মা তার এক জোড়া ভূতকে দেখে খুব খুশি হবেন।